বন্ধুরা, শুভ সন্ধ্যা। আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকে আমার এই কবিতার লাইভ অনুষ্ঠান। আপনারা যারা আছেন এবং আসবেন প্রত্যেকের জন্যই আমার শুভেচ্ছা। আর আমরা এখনো কোনো সুসংবাদ পাচ্ছি না। এখনো আমরা সেই সংকটের গভীর অন্ধকারেই আমরা রয়ে গেছি। সেই সংকটকে ভুলবার জন্যই আমরা চেষ্টা করছি যে যেভাবে পারি ভালো থাকবার। আমার এই ভালো থাকার বিরাট একটা অংশ নিয়ে আছে কবিতা। সেখানেই আমি চেষ্টা করছি আমার ভালো থাকবার এবং আপনাদেরকে কবিতা শোনাবার। আজকে আমি যে শিরোনাম দিয়েছি আজকে লাইভের, সেটি কবি শ্যামলকান্তি দাশের 3টি লাইন। লোকে দেখুক কবির রক্ত কত সাবলীল, বনের প্রাণীকেও কত তৃষ্ণা দিয়েছে, কত জীবন দিয়েছে। কবিরা শুধু মানুষকেই নয়, প্রাণীকুলকেও তার মায়া দিয়ে, মমতা দিয়ে তৃষ্ণা দিয়েছে, তৃষ্ণা পূরণ করেছে, হয়তো সেই জীবনও দিয়েছে। এর মধ্যেই অনেকে এসেছেন শুরুতেই। আমি দেখছি আমার শ্রদ্ধেয় আপা কবি রোকেয়া ইসলাম আছেন, বন্ধুজন কবি তৌফিক জহুর আছেন, প্রিয়জন কবি মুজাহিদ আহমেদ আছেন, আরেক প্রিয়জন শাহনাজ রনিক সুমন আছেন, আরেক প্রিয়জন রফিকুল কাদির আছেন, চন্দন গোলাম মোর্শেদ চন্দনকেও দেখছি, প্রভাত দাকে দেখছি, বিশ্বজিৎ দাও এসেছেন, মনাকে দেখছি, আছি ভাই সাহেব মুজাহিদ। হ্যাঁ দাদা, ভালো লাগছে তোমরা আছো। আছি গোলাম মোর্শেদ চন্দন, আছি। লোকে দেখুক কবির রক্ত কত সাবলীল, বনের প্রাণীকে কত তৃষ্ণা দিয়েছে, কত জীবন দিয়েছে। হ্যাঁ মনা, তাই। মানিক বৈরাগী আছেন, প্রভাত মুখার্জি আমার প্রিয় দাদা, উনিও আছেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে শ্যামলকান্তি দা আছেন। দাদা নমস্কার, কেমন আছেন দাদা? আমি আজকে যাদের কবিতা পড়ব তাদের অন্যতম আমার এই প্রিয়জন, আমার দাদা শ্যামলদা। সুব্রত আপন দেখছি, ধন্যবাদ। কবি শ্যামলকান্তি দাস আমার প্রিয় কবি ও শ্রদ্ধাজন। হ্যাঁ রোকেয়া আপা, সবারই প্রিয়জন। মানুষই সেন সঙ্গে আছি, অনেক ধন্যবাদ আপনাকে। শ্যামলদার কবিতার লাইন দিয়েই আজকে আমার শিরোনামটা সাজিয়েছি। মৃন্ময় পাত্র আছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো যেটা বলছিলাম, এখনও আমরা সেই সুসংবাদটা পাইনি যার থেকে আমরা একটু আলোর মুখ দেখব। প্রতিদিন প্রতিদিন সেই মৃত্যু সংবাদ, মৃত্যুর মিছিল আমাদেরকে আরও বেশি আতঙ্কিত করছে। আমরা শঙ্কিত হচ্ছি আমাদের নিজেদের জীবন নিয়ে, আমাদের পরিজনদেরকে নিয়ে, আমাদের বন্ধুদেরকে নিয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়েই আমরা শঙ্কিত আছি। এই পৃথিবীর এই পরিবর্তন, এই একটি করোনা আমাদেরকে যেখানে নিয়ে গেছে, আমরা একেবারেই অসহায়ের মতন। সেই অসহায় কাটানোর জন্য, অসহায়ত্বটাকে ভুলে থাকবার জন্যই আমাদের বিভিন্ন প্রয়াস। সেই প্রয়াসে
কেউ আমরা কবিতা পড়ছি, কেউ গান করছি, কেউ আবৃত্তি করছি, কেউ বা নাটকের সংলাপ করছি। এভাবেই আমরা বিভিন্ন জন বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আছি। তবে তারপরও আমি বলি যে আমাদের এখনো বাইরে ছুটে বেড়াবার সময় হয়নি, ছুটে বেড়াবার সময় হয়নি। বোধহয় জানি না এই ছুটে বেড়ানোর ফলাফলটা আমাদের আরও কোথায় নিয়ে যাবে। বাংলাদেশে প্রতিদিন শনাক্তের হার 1000 ছুঁয়েছে, প্রতিবেশী রাষ্ট্রেও বাড়ছে, সারা পৃথিবীতেই বাড়ছেই, শুধু দেখছি, কমছে কই। তারপরও মানুষ তো আশাবাদী, সৃষ্টিশীল মানুষগুলো আরও বেশি আশাবাদী। নিশ্চয়ই আমরা সুসংবাদ অচিরেই পাব। এর মধ্যে দেখছি মাসুম হাসান আছেন। সালাম আরিফ ভাই, শুনছি, আপনাকেও সালাম ভাই, ভালো থাকুন, শুনুন। শুক্লা সেনগুপ্তা বৌদি আছেন, বৌদি নমস্কার, ভালো লাগছে আপনি দাদা আছেন, দুজন দেখছেন। মানিক বৈরাগী লিখছেন, শ্যামলদা ব্যক্তিগতভাবে আমার প্রিয়জন। শ্যামলদা খুবই জনপ্রিয় একজন মানুষ, তো সবারই প্রিয়জন মানিকদা, সেটাই আনোয়ার কামাল দেখছেন। ভাই সালামালাইকুম, ভালো আছেন নিশ্চয়ই। দীপালি রানী সরকার, আমার দিদিটাও দেখছে, এত সুন্দর পিরানখানি কে দিল, খুব ভালো লাগছে আরিফ ভাই। এই পিরানখানিটা শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছিলাম, কেউ দেয়নি। আপনি শান্তিনিকেতনে গেলে আমার জন্য আর একটা নিয়ে আসবেন। সেটাই তো। এসেছি কামরুল ভাই, যতন দেবনাথ কবি, ধন্যবাদ দাদা। মিন্ময় পাত্র নমস্কার, ম্যাপ রেডিও বাংলা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ম্যাপ এবং আপনাকেও শুভেচ্ছা এবং অভিনন্দন। শার্টটা কিন্তু সেই রকমই আমার পছন্দ হয়েছে। মুজাহিদ, অনেক ধন্যবাদ। শার্টটা তোমার পছন্দ হয়েছে, মনে হচ্ছে আমি খুলে এখনই পাঠিয়ে দিই, উড়িয়ে দিই বাতাসে, যে মুজাহিদ এর কাছে পৌঁছায় যাক, কিন্তু সেটাও পারছি না। দেখা যাক ভবিষ্যতে। এই তো অনেকেই এসছেন। অমিতাভ মিত্র আছি দাদা, ধন্যবাদ। পঙ্কজ ঘোষ দেখছেন, শুক্লা সেনগুপ্তা বৌদি শুনছি, ধন্যবাদ। আর আমি একটু কবিতাতেই চলে যাই, কবিতাতে শুরু করি। আমরা মানে সমস্ত শুভকামনা থেকেই আজকে আমি আমার আসলে আমি একটু বলি যে আমি কিন্তু আসলে সবাইকে যে খুব ভালোভাবে জানি বা বুঝি সেটা না। আমি কবিতা থেকেই আসলে কবিতা পড়বার চেষ্টা করি। বিশ্বজিৎ দার সাথে পরিচয় হয়েছিল, আমার কাছে ভালো লেগেছিল মানুষটাকে, তার কবিতাগুলো ভালো লাগলো, পড়ছি। আমি, আপনারা জানেন যে আমি একটা লড়াই সারা জীবন করে আসি। সেই লড়াইয়ের সাথে অনেক সময় আমি হাঁটতে হাঁটতেও জিততে চাই, সেটা হলো সাম্প্রদায়িকতার লড়াইটা। সেই জায়গাতে আমি সবসময় দৃঢ় থাকার চেষ্টা করি। তারপরও কখনো কখনো কিছু মন্দ বাতাস গায়ের উপর চলে আসে, সেই মন্দ বাতাসটাকে আমি গ্রহণ করিনি এখনো পর্যন্ত। আপনাদের সবার কাছে প্রার্থনা চাই যেন সেই মন্দ বাতাসটা আমার গায়ে না লাগে। শান্তিনিকেতনে আপনার অভিজ্ঞতা বলুন। শান্তিনিকেতনের অভিজ্ঞতা মাসুম ভাই বলতে যেটা বোঝায়, আসলে আমি খুব অল্প সময়ের জন্য শান্তিনিকেতনে গিয়েছি, একবারই গিয়েছি জীবনে। খুব গরম ছিল সেদিনকে,
এবং একটা দীর্ঘ জার্নি করে যাওয়ার পরে আসলে চেষ্টা করেছি ওই অল্প সময়ের মধ্যেই একটা বেলার মধ্যে শান্তিনিকেতনকে খুঁজতে চেয়েছি। আসলে শান্তিনিকেতন এত বৃহৎ, পরে বুঝেছি যে এত বৃহৎ এবং বিশাল, সেখানে এক বেলার জন্য শান্তিনিকেতনে যাওয়া উচিত না। যারা শান্তিনিকেতনে কিছু খুঁজতে যান তাদের জন্য সময় দিয়ে যেতে হয়, সময় নিয়ে যেতে হয়। আমি সেটা পারিনি, সেটা আমার একটা দুর্ভাগ্য। শান্তিনিকেতন মানে যতটা ভালো লাগবার কথা ছিল, যতটা গ্রহণ করবার কথা ছিল, সেটা সময় বোধহয় আমাকে দেয়নি। সেই সময়টার কারণেই শান্তিনিকেতনটাকে আমি খুব বেশি যে হৃদয়ে একেবারে ধারণ করতে পেরেছি, আমি অকপটে বলছি আমি সেটা করতে পারিনি। আর এটার ব্যাপারে আমি দুইজন মানুষের কাছে, দুই তিন চারজন মানুষের কাছে বেশ কৃতজ্ঞ যে আমি ওখানে যেতে পেরেছি। তার মধ্যে প্রথমত হচ্ছিল জয়ন্ত কুমার বাগচি, যিনি আমাকে সঙ্গী করে নিয়ে গিয়েছিলেন, এবং বোলপুর শান্তিনিকেতনের আর এক কবি নেহারঞ্জন সেনগুপ্ত। ওখানে আমাদের বীরভূমের আয়েশা আপা আমাকে যথেষ্ট সময় দিয়েছিলেন, এবং একই সাথে বাংলাদেশের বন্ধু সৈয়দ মিশফাক আলী টুটুল, সেও তখন বীরভূমে ছিল, সেখান থেকে এসে আমাকে সময় দিয়েছে। সময়টা বেশ ভালোই কেটেছিল, তবে ওই যে বললাম যে তৃষ্ণাটা, সেই তৃষ্ণাটা নিবারণ হয়নি আমার। এইটুকুই ছিল আমার, মাসুম ভাই, আমার অভিজ্ঞতা। আপনি কখনো যাননি, একবার চলেন, একবার যাই। এই তৃষ্ণাটা ছিল আমাদের গত মার্চ মাসেই শান্তিনিকেতনে যাওয়ার কথা ছিল, কিন্তু এই করোনার কারণে আমরা যেতে পারিনি, এবং আমাদের প্ল্যান ছিল, যে পরিকল্পনা ছিল অন্তত 3 দিন আমরা শান্তিনিকেতনে কাটাবো। সেটা আমাদের দুর্ভাগ্য, এই ক্রান্তিকালে আমরা যেতে পারিনি। কবি প্রিয়জন খালেদ হোসেন বলেন, দেখছি এবং শুনছি। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আছেন খালেদ ভাই। আমিও শুরু করেছি অলরেডি। এর মধ্যে কিছু কথা উঠলো শান্তিনিকেতন নিয়ে, সেটাই। হ্যাঁ, ভ্রমণ কবিকে ঋদ্ধ করে, অবশ্যই ঋদ্ধ করে ভ্রমণ কবিকে। চেষ্টা করি। শান্তিনিকেতনে প্রচণ্ড গরম আরিফ হয়, আমি 2 দিন ছিলাম, তাও মন ভরেনি। হ্যাঁ, সেটাই মনে হয়। ওখানকার আবহাওয়াটা প্রায় রাজশাহীর মতনই, মানে রাঢ়ভূম এবং বরেন্দ্র অঞ্চলের আবহাওয়াটা এবং প্রকৃতিগত চিত্রটা আমার কাছে একই রকম মনে হয়েছে। সেইটা আমার কাছে মনে হয়নি যে আমি ওটা অপরিচিত কোনো জায়গা। যাই হোক, আমি যার কবিতা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি, বিশ্বজিৎ রায়। বিশ্বজিৎ রায় কলকাতার অধিবাসী। তিনি কাব্যচর্চার পাশাপাশি সাংগঠনিক বেশ কিছু দায়িত্ব পালন করেন। তারই সঞ্চালনায় একটি অনুষ্ঠানে আমার থাকবার সুযোগ হয়েছিল। আমি সেই অনুষ্ঠানে কবিতাও পড়েছিলাম জীবনানন্দ সভাঘরে, কলকাতার। তো যাই হোক, আমি তার কবিতা পড়ছি। কবিতার নাম আমি ঘর। আমাকে কি কেউ একটু জানাবেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কি বেশি আছে? এলাম রাখি সর্দার, ধন্যবাদ। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কি কমানোর প্রয়োজন আছে? কেউ কি জানাবেন একটু? আমি একটু কমিয়েই দিই বরং। যাক, কবিতা পড়ছিলাম, মানে শুরু করতে চাচ্ছি। কবি বিশ্বজিৎ। আমি ঘর, কবিতার নাম আমি ঘর। ঘরের ভেতর আমি ঘর, আমি আচার্য। জমে থাকা ঝুল, ভাঙা কাচের টুকরো, প্রতিপক্ষ জীবন, উপচে পড়া সাজগোজ, মায়া নয় অথচ আমি মায়া। হীনমন্যতা ভেঙে ছোট ছোট বনসাই, কাচ, তারা, অমিতাক্ষর।
আমার ভেতর থেকেই ট্রেন ছাড়ে, ফিরে আসে ক্ষেত ভরা আকাশ, বৃষ্টির ঝুম। এভাবেই চিহ্ন নেশা জীবন, প্রিয় ঘুম। কমে গেল তাই না রোকে আপা? তাহলে একটু বাড়িয়ে দিই। আচ্ছা, বাড়িয়ে দিলাম, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ রোকে আপা। শম্পা দাস আছেন, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ দিদি। ঠিক আছে, রাখি সর্দার বলছেন ঠিক আছে, একটু দেরি হলে ভালো লাগছে। হ্যাঁ পলাশ দাস ধন্যবাদ। পড়ছি বিশ্বজিৎ রায়ের কবিতা। কবিতাটি এখনই নয়, কবিতার শিরোনাম হচ্ছে এখনই নয়। এখনই নয়, আমি চলে যাওয়ার পরে খুলবেন আমার কবিতা লেখার খাতাখানি। একটা কবুতর যখন ডানা ঝাপটিয়ে উড়ে যাবে, কুয়াশার মতো যখন বেজে উঠবে একটা বাঁশি, সেটাই সংকেত বুঝে নিয়ে দেহ মন শুদ্ধ করে এসে দাঁড়াবেন আমার নিকন উঠোনের মধ্যবিন্দুতে, যেখানে আপনার জন্য অপেক্ষা করে থাকবে সূর্যাস্তের রেখে যাওয়া আমার শেষ ছায়াটুকু। তাকে স্পর্শ করে যদি শুনতে পান নদী শব্দ, ঘড়ি ফিসফিস, পাতা উল্টাতে থাকবেন আমার কবিতা লেখার খাতা। হ্যাঁ, এখনই নয়। আরেকটি কবিতা বিশ্বজিৎ রায়। নওরাজ নিশাত দেখছেন, মনিরুল ইসলাম মনি, শুনছি কবি আপনার মন কাড়া আবৃত্তি, ধন্যবাদ। হ্যাঁ, পড়ছি স্পন্দিত জীবন। কবিতার নাম স্পন্দিত জীবন। বহু দূরে কোথায় যেন আনন্দ বেজে উঠল, আর সেই অভিঘাতে আমার ভেতর খুলে গেল গোপন এক আলমারি। আলমারির ভেতর থরে থরে সাজিয়ে রাখা ফুল, একটা ধূসর বাঁশি, এক টুকরো ছায়াপথ। আনন্দের খোঁজ পেতে মুখ তুলে অনেক দূরে তাকিয়ে থাকলাম। স্তব্ধ চরাচর, ক্লান্ত রাজপথ, তন্দ্রাচ্ছন্ন আলো, কেউ কোনো ইশারা জাগাতে পারল না। একটা গানের ঝিরি বেজে যেতে থাকলো বুকের ভেতর। কেউ শুনতে পেল না, মাঝে মাঝে শুধু বেজে উঠল আমার গত জন্মের ঘোর লাগা কানে। ওই বেজে ওঠা আনন্দকে রূপকথা মনে হবে, মনে হবে পথের চকিত উড়ে যাওয়ার মতো স্পন্দিত জীবন। বৌদি বা ধন্যবাদ বৌদি। কবিতা পাঠে ব্যাক মিউজিকের একটা সুন্দর একটা আবহাওয়া তৈরি করেছে, বেশ পলাশ দাস ধন্যবাদ। কবির আর একটা জীবন, কবির আর একটা কবিতা পড়ি। শব্দ। বিচিত্র শব্দের ভেতর বসে থাকি, ঘর ঘর, কড়কড়, ঝনঝন, ভন ভন। এইসব শব্দে কত কি ঘুরে বেড়ায়, কার্টুন মানুষ থেকে শুরু করে কিউবিক মেয়ে, কিছুই বাদ যায় না। ওইসব শব্দের ভেতর চোখ বুজে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসি। চাঁদের অনুদান নিয়ে ঢুকে পড়ি শ্মশানের অনুশাসনে। সবুজ মগজ দিয়ে শুষে নেই কঠিন যুগের আর্কাইভ। শব্দের ভেতর চুপচাপ বসে কখনো রাখাল বালকের অভিনয় করি, কখনো বা সন্ত্রাসবাদী হাইজ্যাকার। আর প্রতিটা ক্ষেত্রেই যখন সফল হাততালি কুড়ায়, ঠিক তখনই শব্দগুলো সব থেমে যায়। শিশির ভেজা অচেনা অক্ষর সব চোখের সামনে ভেসে ওঠে। খাপ খুলে তখন আমি কলম বার করি। কবির কাজ তো কলম বের করাই। হ্যাঁ মানসী সেন, খুব সুন্দর, ধন্যবাদ মানসী সেন আপনাকে। আমার দিদিটা এসেছে শ্রাবণী, ধন্যবাদ শ্রাবণী, তুমি আছো? হ্যাঁ ভালোই পাঠ শুনছি দাদা,
চেষ্টা করছি বিশ্বজিৎ দা। হাসিবুল ইসলাম, ভালো হচ্ছে, কবিতাগুলো ভালো লাগছে, বলা বাহুল্য, পড়াও। ধন্যবাদ হাসিবুল ভাই, অগ্রজন। গাজী লতিফ ভাই আছেন, শামীম রেজা, কবি শামীম রেজা, প্রিয় কবি শামীম রেজা আছেন, ধন্যবাদ ভাই। কবি বিশ্বজিৎ রায়কে স্বাগতম জানিয়েছেন মানিক বৈরাগী। দেরি হয়ে গেল, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। গাজী লতিফ সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছে। মাসুম হাসান, কবি বাহার ভাই, আপনি প্রতিদিন এই সিরিজ কবিতা পাঠ করায় আপনার চর্চা হচ্ছে এবং আমরা যারা শুনছি তাদেরও সমকালীন কবিদের কবিতা সম্পর্কে ধারণা হচ্ছে। আমি ঠিক এই এই চিন্তা থেকেই আসলে সিরিজ কবিতা পড়ছি। আমি আসলে একজনের একটি কবিতা পড়ে আমারও ভালো লাগছে না, একজনের কয়েকটি স্বাদের কবিতা পড়লে আমারও জন্য বিভিন্ন স্বাদের আনন্দ আমি পাচ্ছি আর কি। শুক্লা সেন বৌদি বলছেন খুব ভালো লাগছে, আপনার ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে। হ্যাঁ, পড়ছিলাম বিশ্বজিৎ রায়ের কবিতা। এবার আমি যার কবিতায় চলে যাব, তিনি 80-র দশকের এক উজ্জ্বলতম কবি, যার নাম সরকার মাসুদ। তিনি সাহিত্যেরই ছাত্র এবং কবিতা বোদ্ধা বলতে যা বোঝায় সেটা আমার কাছে তা মনে হয় যে তিনি একজন অন্যতম। এই কবি আমার খুব শ্রদ্ধেয়জন বড় ভাইয়ের মতন। তাদের প্রেরণায় আসলে আমরা কবিতার জগতে এসেছিলাম বা এসেছি বা চালিয়ে যাচ্ছি। এরকমই একজন কবি ওয়ালি কিরণ যেমন একজন, তেমনি ওয়ালি কিরণদেরই বন্ধু সরকার মাসুদ। আমি কবি সরকার মাসুদের কবিতা পড়ছি। মানিকবাবু ও অন্যান্য সবাইকে আমার ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে দেব। মানিক ভাইকে জানিয়ে দিলাম আপনার অভিনন্দন। আমি বলছিলাম যার কথা, সরকার মাসুদ, কবি এবং শ্রদ্ধেয়জন সরকার মাসুদ। রাজা আসলাম ভাই আসছেন, ফুলের শুভেচ্ছা, আপনাকেও অভিনন্দন। আমি পড়ছি সরকার মাসুদের কবিতা। সরকার মাসুদ খুব জনপ্রিয় একজন কবি বাংলা কবিতায়। তার কবিতাগুলো ঈর্ষা করার মতো। শুভেচ্ছা জানালেন নওরোজ নিশাদ, অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকেও শুভেচ্ছা। সাগর জল আসছেন, ভালোবাসা কবি এবং কবিতা পাঠক, ধন্যবাদ আপনাকেও, ভালোবাসা এবং আপনার ভালোবাসা এবং পাঠক সকলকে জানিয়ে দিলাম। আমার বন্ধু সাইফুল্লাহ সায়াম প্রতিদিনের মতন আজকেও আসছেন। হ্যাঁ আরিফ ভাই, আমার মেয়ে সবার নাম শুনেছে, আমার নাম শুনেনি, তার কথা সবার নাম বলছে, তোমার নাম বলছে না কেন? না মামুনি, তোমার বাবার নামও বলেছি। তোমার বাবা আমার খুব কাছের, অনেক ভালো। তোমার বাবাটা অরুণ কুমার দেব মনা, তোমার সৌজন্য তাকে আরেকবার বললাম, তুমি অনেক বড় হও, ভালো, তুমিও কবিতা গানে সংস্কৃতিতে এগিয়ে যাও, এই প্রার্থনা করি তোমার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, সরকার মাসুদ, তার কবিতা পছন্দ করি, রাজা আসলাম বলছেন। আর সরকার মাসুদকে স্বাগতম জানাচ্ছেন মানিক বৈরাগী। আমি তার কবিতা দিয়েই স্বাগত জানাই। কবিতার নাম দাঁড়কাক। দাঁড়কাক। পার হয়ে এলো কুয়াশা ধূসর নদী, বারান্দায় পাতা চা টেবিল থেকে চোখে পড়ে সুরমা রঙের আকাশ, বাগানের ভেজা ঘাস, হাওয়ামগ্ন পাতা। উঠতে উঠতে ছেঁড়া মেঘ এসে ফিরল মনে, এখন ছেলেবেলার ঘুড়ি আটকে গেল গাছপাতার জালে। বোঝা গেল না কার জন্য বুক ভিজে ভারী হলো, কেন দাঁড়কাক আমার দিকে তাকালো,
অনন্য, এখন বসে আছে বিভ্রান্ত কলতলার দেয়ালে। জানে কাক, মিল ব্যারাক থেকে আসা কয়লা হৃদয় পাখি, জানালায় শ্রাবণের ফোঁটা ফোঁটা অভিযোগ ছটা। বহু কোণ হীরা আনতে গিয়ে যারা আজও নিখোঁজ, তাদের হাসি, কথা, আনন্দমুখর ঢেউগুলো রোজ টোকা দেয় আমার বন্ধু প্রাণ ঠান্ডা মাথায়। বড় মানুষের আত্মত্যাগ, মায়া পাহাড়ের কাটা, বৃষ্টি কুয়াশায় ব্যথা ধরে রাখি সাদা মাফলারে। আমার মনের ভাব, ভাষা, দৃঢ়মূল ভালোবাসা এলোমেলো করে দিয়ে উড়ে গেল দ্বারকা। পাথর হৃদয় পাখি। তার আরেকটি কবিতা, সরকার মাসুদের আরেকটি কবিতা, প্রতিদিন অন্যের কবিতা পড়া। হ্যাঁ, অচিন্ত শুনছি প্রিয় ভাই। হ্যাঁ, বিষয়টা চমৎকার। কবি সরকার মাসুদ, ধন্যবাদ সকলকে যারা দেখছেন এবং কমেন্ট করছেন। সরকার মাসুদের কবিতা ব্যাংকার, কবি আর জেলে। কবিতার শিরোনাম ব্যাংকার, কবি আর জেলে। বাঘের ঘোলা আলো দুজনের মুখে, এক ব্যাংকার অনেকক্ষণ চেয়ে দেখে সহকর্মীকে। ভুল করে কোথায় এসেছ? তুমিও তো আমি। বৈশাখের ধুলায় উঠছে বিকেলের ধূসর আবেগ। ঝাপবদ্ধ স্টলের সিকি অন্ধকারে বসে এক কবি চোখ রাখে আর এক কবির চোখে। বলো কোথায় এসেছ? আমি অথই পানিতে ডুবে পাইনি মানি, পাগল তুমি। হাট শেষ, অন্ধকার আওলা বাতাস মন খারাপ করে দিয়েছে ওদের। এক জেলে প্রদীপের শেষ আলো জেলে পড়ছে অন্য জেলেকে। আমি না বুঝেই নেমেছি পানিতে, তুমি কেন গলা জলে মৃগেল চেয়েছ? ক্ষণজীবী সুখ বেড়ির আগুনে পুড়ে যায়, ছাই করে পড়ে দুজনের বুকে। অসময়ে ঝড় উঠবে, ওরা মরে যাবে হায়। বিদায়ের পর একসাথে একই থালায় অমিতের ফল খাবে তিনজন অভিন্ন পথিক, ব্যাংকার, কবি আর জেলে। সরকার মাসুদের কবিতা বুঝতে গেলে অনেক নিমগ্নভাবে পড়তে হয়। সেটা পাঠকদের অনেক চিন্তার খোরাক দেন। গোলাম মুর্শিদ চন্দন, গাজী লতিফকে এ করেছেন। জয়নাল আবেদিন শিবু, সুন্দর প্রকাশ, অনেক ধন্যবাদ দাদা। অনুপগুপ্ত দেখছেন, অনুপগুপ্ত ধন্যবাদ। তারপরে পরের কবিতা, সরকার মাসুদের পরের কবিতা বিনয় মজুমদার, আমাদের আর এক অগ্রজ কবি, পথপ্রদর্শক, কবিদের পথপ্রদর্শক বিনয় মজুমদার, সেই নামই কবিতাটা। আগুনের ভেতর দিয়ে হাসতে হাসতে চলেছেন নদীর ওপারে। তার মাফলার পুড়ছে চিতায়, তার বকুল ফুল ঝরছে শ্মশানে। আগুন নিভে গেলে চিতাভস্যের কাছে হেলে পড়ে থাকবে কবির প্রিয় সেতু। শিমুলপুরের রাস্তা ধরে একা খালি গায়ে তিনি হেঁটে চলেছেন আগুনের ভেতর। আজ কি কখনো পড়ে ন্যাড়া গাছের শূন্য ডালপালায় লুকিয়ে থাকা সৌরভ পূর্ণিমার অপেক্ষায় আছে। অসাধারণ কবিতাটা, খুব চট্টোপাধ্যায় অমিতা, বাহ, ধন্যবাদ দিদি। কবি দেখুন, ভালো লাগছে। আছেন এস এম সাথী বেগম আছেন, শুভেচ্ছা কবি, শুভেচ্ছা আপনাকেও, অনেক ধন্যবাদ। আমার মাও দেখছেন, শিমুল মাহমুদ দেখছেন, একজন প্রিয় কবি বন্ধুবর শিমুল মাহমুদ, ধন্যবাদ শিমুল ভাই আপনাকে। কবি সরকার মাসুদ ভাইয়ের কবিতা অসাধারণ।
হ্যাঁ, সরকার মাসুদের কবিতা আসলেই অসাধারণ। কবির আর একটি কবিতা, বসন্তে কিছু একটা। বসন্তে কিছু একটা, চাষির সবুজ সামনে রেখে ফুটে আছে শিমুলের আর্তচিৎকার। নদী তীর থেকে বারান্দা পর্যন্ত প্রসারিত হয়ে আছে মূলে মূলে হাওয়ার ফিসফিস। বাতাস এ বসন্তে কিছুটা প্রেমময়, রুক্ষতা লেপনের দিন। আমার চোখ মুখ ছুঁয়ে যাওয়ার সময়কার অনুভূতি অদ্ভুত। মন ভালো করা ঝরা পাতার বিদায় মানি না, তার ভেতর আত্মহারা পলাশ, বিহবল বনভূমির ইশারা, তার কোনো মানে নেই। চির বসন্তে তেঁতুল তলার খালে ভেসে যাওয়া প্রাণের পানাফুল ফড়িং সমেত, কিংবা সবুজের স্তূপ ফুঁড়ে উঠে যাওয়া মিনারের প্রণোদনা, কিছু একটা চাই এ বসন্তে, কিছু একটা চাই আমার। তা হতে পারে আকাঙ্ক্ষার খুব কাছে নিচু ডালে বসে থাকা পাগলির মুচকি হাসি, পাতার শিহরণ। অদ্ভুত এক চিত্রকল্প এখানে দেখছি, মানে অসাধারণ। এই কবিতাটা আমার কাছে খুবই ভালো লাগা একটা কবিতা। বসন্তে কিছু একটা চাই, কি সুন্দরভাবে চাচ্ছে এ বসন্তে কিছু একটা চাই আমার। তা হতে পারে আকাঙ্ক্ষার খুব কাছে নিচু ডালে বসে থাকা পাগলির মুচকি হাসি, পাতার শিহরণ। ভাবাই যায় না এই জায়গাটা, কি অসাধারণ উপস্থাপন এই জায়গাটা। হ্যাঁ, নেট মাঝে মাঝে যে দুষ্টুমি করছে, হ্যাঁ অমিতাভ দা সেটা করছে। সোহেল মাহবুব, ভালো লাগছে আরিফ ভাই, ধন্যবাদ সোহেল। ইন্দ্রনীল দা আছেন, আমার প্রিয়জন, আমার বড় ভাই, শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকেও দাদা, অনেক ভালো লাগছে। নাজমুন আমার বন্ধু, কবি ও কবিতা, সাথে আছি, অনেক ধন্যবাদ বন্ধু, সাথে থাকো, ভালো লাগবে। হ্যাঁ, এবার যার কবিতা পড়ব, আপনারা জানেন যে এই মানুষটি দুই বাংলার বর্তমান কবিদের একজন সাঁকো হয়ে কাজ করছেন। অনেকটা শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি তার সেই শরীর নিয়ে এখনো মানে অকৃত্রিমভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দুই বাংলার কবিতাকে এক জায়গাতে নিয়ে আসবার জন্য। তিনি শ্যামলকান্তি দাস, প্রিয়জন, অভিভাবক তুল্য শ্যামলকান্তি দাস আমাদের দুই বাংলাতেই প্রচণ্ড জনপ্রিয় একজন মানুষ, প্রচণ্ড ভালোবাসার একজন মানুষ, শ্রদ্ধার একজন মানুষ এবং অনুকরণ করার মতন একজন মানুষ শ্যামলকান্তি দাস। আমি তো মাঝে মধ্যে মনে করি যে আমার সাথে কিছু কিছু মানুষের যে পরিচয় হয়েছে, এটা আমার সৌভাগ্য, এটা ঈশ্বরের একটা আশীর্বাদের মতন। এরকম একজন শ্যামলকান্তি দাস। যাই হোক, আমরা শ্যামলকান্তি দাসের কবিতাতে যাই, কবিতাতে ফিরি। অরণ্য রবি, অনেক ধন্যবাদ, আপনি আসছেন, কথা হবে আপনার সাথে। অনুপ গুপ্ত, আছি আপনার সাথে। হ্যাঁ অনুপদা, আপনি সবসময় থাকেন, এটা ভালো লাগে। আরেকজন প্রিয় কবি সৌমিত বসু, খুব ভালো আপনি আছেন দাদা, শুভেচ্ছা আপনাকে সৌমিত, আপনাকে শুভেচ্ছা। জেসের আলী, আপনার আবৃত্তি বেশ মিষ্টি। এইবার লজ্জা পাই, আবৃত্তি না, বলেন আমার আপনার পাঠ। আচ্ছা, জেসের ভাই ভালো আছেন নিশ্চয়ই, আপনি ভালো থাকবেন। শ্যামলদা খুব ভালো পড়ছেন, অনেক ধন্যবাদ দাদা। এবার আপনার কবিতা পড়ব শ্যামলদা, আপনার কবিতা পড়ছি। এবং একটু বলে রাখি, শ্যামলদাকে সবসময় অনলাইনে পাওয়া যায় না, এবং না পাওয়ার ফলে আমি যাকে নক করি তার কাছ থেকে শ্যামলদার চাহিদাটা আমার পূরণ হয়ে যায়। সেটা আমাদের প্রিয় বৌদি শুক্লা সেনগুপ্ত।
শুক্লা সেনগুপ্তের কাছে দাদার কোনো লেখা চাইতে গেলে আমি বৌদির মাধ্যমে চাই, দাদার সাথে কথা বলতে গেলে বৌদির মাধ্যমে চাই। এবং এই বৌদি যে দাদার কত বড় প্রেরণা, মনে হয় দাদা বোঝেন। এইরকম প্রেরণা ময় প্রেরণাময়ী যদি প্রত্যেকের ঘরে থাকে, তাহলে তার এগিয়ে যাওয়ার পথটা খুব মসৃণ হয়। আমি সকল দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আমি বৌদিকে শুভেচ্ছা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আমার বন্ধু মনিরা শিউলি ওয়াচিং আছি। বন্ধু, ধন্যবাদ বন্ধু, তোমরা আছো বলেই আমি প্রেরণা পাই। এটা আমার অনেক অনেক ভালো লাগে যে আমার বন্ধুরাও কবিতার বাইরে কবিতার মন নিয়ে এই কবিতার সাথে থাকেন। এটা একটা অনেক বড় পাওয়া। মনিরা শিউলি শেরকবি বন্ধু, ধন্যবাদ বন্ধু। হ্যাঁ, নব আলো রিজি আপা আছেন, অনেক ধন্যবাদ আপনাকে। দেরিতে আসলাম। আচ্ছা ঠিক আছে, এখনও আরও বেশ কিছু কবিতা পড়বো, আপনি শোনেন। পড়ছিলাম শ্যামলকান্তি দাস এর কবিতা, অগ্রবীর কবি। কথা সাজিয়ে নিচ্ছে আমাকে, কবিতার শিরোনাম কথা সাজিয়ে নিচ্ছে আমাকে। মাথা থেকে লাফিয়ে উঠছে রক্ত, আমি এবার কি করব ভাবি। রাত্রিবেলা একটা মানুষ, একটা অসহায় মানুষ কী বা করতে পারে, কতটুকুই বা তার করার থাকে। আমি আস্তে আস্তে দরজা বন্ধ করি, জানলা বন্ধ করি, ছিঁড়ে কুটি করি, করে দেই মশারি, বিছানা, বালিশ। ভুতুড়ে ঘরের মধ্যে উঠতে থাকে টুকরো টুকরো কালো কবিতা। আমার চোখ জ্বলতে থাকে, দপদপ করতে থাকে কপালের শিরা। চুলের ডগায় বিদ্যুতের তরঙ্গ, পাথরের মতো ভারী আর কঠিন হয়ে উঠতে থাকে চোয়াল। আমি আয়নার সামনে দাঁড়াই, হাত জোড় করি, মাথা ঠেকাই আয়নার পায়ে। আমার কবিতার মতোই সত্য আর পরিপূর্ণ এই আয়না, আয়নার মতোই বিকশিত আর সত্য এই আমার শরীর। শরীর থেকে টেনে হিচড়ে বের করে আমি কথা। অন্ধকার ঘরে হাজার হাজার কথা ছড়িয়ে আছে, পিঁপড়ের মতো, মাকড়সার মতো, চিনির মতো, অশ্রুর মতো, বেদনার মতো। লক্ষ লক্ষ কথা আমাকে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে, পায়ে লাগাচ্ছে শেকড়, মগজে ঠেসে দিচ্ছে মাটি, জন্মের আলো। আমি একটা পুরো মানুষ, রাত্রিবেলা এত কথা নিয়ে কি করব ভাবি। কবির এই যে উচ্চারণটা, এই যে দুইটা লাইন যে উচ্চারণটা, আমার কবিতার মতোই সত্য আর পরিপূর্ণ এই আয়না, আয়নার মতোই বিকশিত আর সত্য এই আমার শরীর। কবির এই সত্যটা যতক্ষণ না আসে ততক্ষণ কবি বোধহয় কবি হতে পারে না। কবিকে এই নিরেট সত্যের জায়গাতে আসতে হয়, আনতে হয়। কবি শ্যামল কান্তি দাস সেই সত্যের জায়গায়, সেই কবিতার জায়গাতে আছেন। নুসরাত খন্দকার, শুভ সন্ধ্যা কবি, শুভ সন্ধ্যা আপনাকেও। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। শুনছি শ্যামল কান্তি দাসের কবিতা, রাজা আসলাম বলছেন। জয়নাল ভাই আছেন, অনেক ধন্যবাদ জয়নাল ভাই। কেমন আছেন আপনি? যোগাযোগ করা হয়নি আপনার সাথে, নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ফরিদুজ্জামান ফরিদ, ভালো, আপনাকেও ধন্যবাদ ভাই। শ্যামল বৌদি জিন্দাবাদ। আচ্ছা, মানিক বৈরাগী বলছেন, বৌদিকে জানিয়ে দিলাম। আরিফ ভাই, আপনারা আমাকে এত ভালোবাসেন, আমি অভিভূত। ভালোবাসা দেন বলেই বোধহয় পান। এই একটা জিনিস, এটা দেয়া এবং নেয়াই হয়, এক পক্ষে হয় না। আপনিও ভালোবাসেন বলেই ভালোবাসা পান।
ধন্যবাদ বৌদি। হ্যাঁ, এই কবিতাটা আমার কাছে খুব ভালো লাগা কবিতাটা একটা, বিশ্বজিৎ দা। আমিনা চৌধুরী আমাদের প্রিয় ভাবি আছেন দেখছি, অনেক ধন্যবাদ। শ্যামলদার আর একটা কবিতা, কবির রক্ত। কবির রক্ত। ঝড় বৃষ্টির রাতে শেয়াল এসেছে আমাদের বাড়িতে, অনেকক্ষণ ধরে আমাকে দেখছে, শুটকো খড়ি ওঠা গায়ের গন্ধ শুকছে। ও গো আদরিনী, গরিবের ঘরে যা আছে ওকে খেতে দাও, ডাল ভাতের সঙ্গে ওকে দাও থালা ভর্তি করে কবির রক্ত। অনেক অনেক বছরের না খাওয়া প্রাণ খেয়ে বাঁচুক, লোকে দেখুক কবির রক্ত কত সাবলীল, বনের প্রাণীকেও কত তৃষ্ণা দিয়েছে, কত জীবন দিয়েছে। আমার আজকের শিরোনাম এটি, লোকে দেখুক কবির রক্ত কত সাবলীল, বনের প্রাণীকেও কত তৃষ্ণা দিয়েছে, কত জীবন দিয়েছে। আমি শ্যামলদার থেকে এই প্রিয় কবি, নিশ্চয়ই ভালো আছো তুমি, ভালো থেকো, সাবধানে থেকো, সবার জন্যই ভালো কামনা করছি। সকল কবিকে ফুলের শুভেচ্ছা। ধন্যবাদ পলাশ দাস। আচ্ছা, পরের কবিতা শ্যামলকান্তি দাসের পরের কবিতা রাস্তা। দুর্গের গায়ে আলো পড়ে রোজ রাত্রে, দুর্গের গায়ে আলো পড়ে রোজ রাত্রে, রাত্রে আমরা ঘুমাতে পারিনি কখনো। গ্রাম থেকে সব বীজ চলে গেছে শহরে, শহরে এখন লাল টুকটুকে পৃথিবী, লতায় পাতায় চিকমিক করে নেকড়ে, নেকড়ের ছেলে আমাদের নয়া বন্ধু। আমরা এখনো মানুষের মতো জ্যান্ত, দাঁতে দাঁত চেপে শূন্যে খুঁজছি রাস্তা। রাস্তায় কত পোকা পতঙ্গ হাঁটছে, তাদের পেছনে কত রকমের পাহারা। আমরা এসব পাহারা পাহারা বুঝি না, ভূত হয়ে যাওয়া শরীর বারুদে ভর্তি, ভূত হয়ে যাওয়া শরীর বারুদে ভর্তি। বা এবার যে কবিতাটা পড়ব এটা আমার খুব ভালো লেগেছিল। শ্যামলদার এটা একটা অনন্য অসাধারণ কবিতা আমার কাছে মনে হয়েছে। প্রভাত মুখার্জি বলছেন শ্যামলদা অনবদ্য। হ্যাঁ, হ্যাঁ, মুগ্ধ হয়ে শুনছি। নরিতা নুসরাত খন্দকার, অনেক ধন্যবাদ নরিতা। আমার এই কবিতাটা খুবই ভালো লাগা একটা কবিতা, বাবার বন্ধু। কবি শ্যামলকান্তি দাস, তার কবিতা বাবার বন্ধু। রাক্ষস আমাদের বাবার বন্ধু, অনেক দিনের পুরনো। সেই বন্ধুতা প্রতিদিন ঘষে মেজে বাবা নতুন করে তোলেন। রাক্ষস আমাদের বাবার বন্ধু, কিন্তু মায়ের সঙ্গে একটাও কথা বলেন না। মা বলেন উনি দেবতা, ভুল করে মাটিতে নেমেছেন, ওকে প্রণাম করে। মায়ের চোখে টলমল করে কান্না, ঠোঁটে রক্ত, বুকে নখের আঁচড়। আমরা রাক্ষস দেবতার দিকে হাঁ করে তাকিয়ে থাকি। একদিন ঝড় বৃষ্টির রাতে বাবা যখন বাড়ি ফেরেন না, আমাদের খুব ভয় করে। আকাশের ভয়, ভূতের ভয়, নক্ষত্রের ভয়, অনেকগুলো ভয় সাপের মতো আমাদের গলা পেঁচিয়ে ধরে। জাম গাছের মাথায় বাঁকানো আলো, ভরা পুকুরের জলে বিদ্যুতের ফুলকি। দেখি দরজায় দাঁড়িয়ে রাক্ষস হাসছেন। রাক্ষস আমাদের মায়ের সঙ্গে কথা বলেন না, কিন্তু পাশের ঘর থেকে আমরা আমোদ আহ্লাদের শব্দ শুনতে পাই। দেখতে পাই ঘরের ভেতর ঘোরাফেরা করছে আবছা নীল রঙের আলো। আমাদের ডালপালায় দারুণ দোলা লাগে, তিত্তির করে কাঁপতে থাকে ভাই বোনের জীবন। আর আমাদের ভয় করে না, একা লাগে না। বাবার বন্ধু রাক্ষস ঝড় বৃষ্টির রাত্রে এক মনে আমাদের বাড়ি পাহারা দেন।
খুব ভালো লাগা একটা কবিতা। প্রভাত মুখোপাধ্যায়ের কবিতা কি পড়া হয়ে গেছে? হ্যাঁ, প্রভাতদার কবিতা পড়েছি আমি এর মধ্যে একদিন, আপনি হয়তো খেয়াল করেননি রাজা ভাই। আবারও সময় এলে অবশ্যই পড়ব। প্রভাতদার কবিতাও বেশ ভালো কবিতা। আহ, আমার প্রিয়জন, আর এক প্রিয়জন মহুয়া দাস, উনিও দেখছেন, ভীষণ ভালো আবৃত্তি শিল্পী, ভীষণ ভালো একজন মানুষও। তার জন্য আমার শুভেচ্ছা, ধন্যবাদ। যাই হোক, এতক্ষণ পড়ছিলাম শ্যামলকান্তি দাশের কবিতা। এবার আমি যার কবিতা পড়ব, বর্তমান কবিতা, বাংলা কবিতায় এক অনন্য উজ্জ্বল নক্ষত্র, আমাদের অহংকারও বটে। আমি যেদিন দেখলাম ভারতের ডাকটিকিটে এই কবির মুখ, সেদিন যেন মনে হলো যে কবিদের একটা জয় হলো। একজন কবির এত বড় রাষ্ট্রের ডাকটিকিটে যার মুখের ছবি, প্রত্যেক কবির গর্ব করার মতো সেটা। এটা আমাদের একটা গর্বের বিষয় যে বর্তমান এখনও যারা কবিতা দিয়ে মানুষকে আলোকিত করছেন, প্রভাত চৌধুরী তার মধ্যে অন্যতম। লাইলি খাতুন আপা, এই নামটি আমি একটু বলতে ভুলে গিয়েছিলাম। আমার শান্তিনিকেতনের সময়ের সঙ্গী ছিলেন, আমার খুব ভালো লেগেছে, এবং একজন মানবাধিকার কর্মী। লাইলি আপাকে শুভেচ্ছা আমার। লেট করলে দেরি হয়। হ্যাঁ, লেট করলে দেরি হয়, এটা ঠিক। সাথী খান আমার আর এক বন্ধু সৈয়দা সোনিয়া হক দেখছেন, অনেকেই দেখছেন এখন, সেটাই মুগ্ধ হয়ে শুনলাম। আমি এখন যার কবিতা পড়ছি, প্রভাত চৌধুরী, কবি প্রভাত চৌধুরী কবিতা। আমি কয়েকটা কবিতা পড়ব, আমি নিশ্চিত যে আপনাদের খুব ভালো লাগবে। তার প্রথম কবিতা, নাম সাক্ষাৎকার। প্রভাত চৌধুরীর প্রথম কবিতা সাক্ষাৎকার। সাক্ষাৎকারের এটা একটু পর্ব কবিতা, এটা 9 নম্বর কবিতা। ধূপদানির সঙ্গে আমার যেসব কথাবার্তা হয়েছিল তা অনেকটা আরব্য রজনীর গল্পের মতো। ধূপদানি জানিয়েছিল এখনো এমন এক ধরনের ধূপ পাওয়া যায় যার ধোঁয়ার মধ্যে শুধু উড়ন্ত কার্পেট নয়, উড়ন্ত সিংহাসনও থাকে, আর সেই সিংহাসনে বসে থাকে হিম্যান জাতীয় কোনো অতিমানব, আর তার উত্তরীয়টি তৈরি হয় সিংহের লালা মিশ্রিত তন্তু দিয়ে। তাই ধূপদানিটি প্রায়শই সিংহের মতো গর্জন করে ওঠে। অসাধারণ একটা চিত্রপট। সাক্ষাৎকারের আরেকটি পর্ব 11। ভিক্টোরিয়ার মাথায় যে পরীটি আছে তার পোষা মুরগিটা বাস করে ডালহৌসির গির্জার মাথায়। একথা জানিয়েছিল লালদিঘির একটা স্বাধীন মৃগেল মাছ। মৃগেল মাছটি আরও জানিয়েছিল পৃথিবীতে মোট 942টি পরী আজও জীবিত, আর পরীরা নিরামিষাশী বলেই তারা জলের ভেতর বসবাস করে। প্রত্যেক পরীর পালঙ্কের পাশে একটা করে ঘণ্টা আছে। পরীরা সেই ঘণ্টা বাজালেই গির্জার ঘণ্টাও বেজে ওঠে। অসাধারণ। তার এই কবিতাটা অদ্ভুত একটা কবিতা, অদ্ভুত মিশ্রণ এই কবিতাটার মধ্যে, বর্ণভাষা। কবি প্রভাত চৌধুরীর এই কবিতাটা বর্ণভাষা। হলুদ এবং কালো এই দুটি রং দিয়ে গঠিত হয় বাঘ। তো বয়ে আকার এবং ঘয়ের মধ্যে
কোনটি হলুদ আর কোনটি বা কালো তা জানা যায়। এর মধ্যে কোনটি থেকে হিংস্রতা উঠে আসে আর কোনটি থেকে সুন্দর। হলুদ এবং কালো এই দুটি রং দিয়ে যদি কোনো পাখি তৈরি করা যায়, তাহলে সেই পাখি যখন পাখি তীর্থে যাবে, পাখি তীর্থের যদি তৃতীয় একটি স্বাধীন রং থাকে, যদি কেন তৃতীয় রংটা থাকবেই, তখন তীর্থ ফেরত সেই পাখিটি নিশ্চিত আর হলুদ কালো থাকবে না। কি রং হবে পাখিটি? আর শ্বেত পাথরের বাঘের রং যে সাদা, এটা খুব নতুন কথা নয়। শ্বেত সন্ত্রাসের কথা আমরা জানি, শ্বেত হিংস্রতা জানি না। অসাধারণ এই কবিতাটা। সাক্ষাৎকার পর্বের আচ্ছা, গর্ধব কবিতাটার নাম গর্ধব। ছোট্ট ছোট্ট কবিতা, মানে অনেক অন্য ধরনের কবিতাগুলো। গর্ধব কবিতার নাম। হ্যাঁ, পড়ুন প্রভাত চৌধুরীর কবিতা। হ্যাঁ, পড়ছি রাজা ভাই, আরও পড়ব। প্রভাত চৌধুরী দাদা আছেন, প্রভাত চৌধুরী দাদা আছেন। দাদা নমস্কার, প্রণাম জানবেন। আপনার কবিতাই পড়ছি। মহুয়া দাস লিখছেন, খুব ভালো লাগছে প্রিয় কবিদের কবিতা, আপনার কণ্ঠে শুনতে অনেক শুভেচ্ছা আপনাকে। মহুয়াদি, আপনার কণ্ঠ যে আমার খুবই প্রিয়, সেই হিসেবে বললে আমি লজ্জা পাই। মানিক বৈরাগী কবি প্রভাত চৌধুরীকে অভিনন্দন প্রিয় কবি। হ্যাঁ, জানিয়ে দিলাম মানিক ভাই। নেটওয়ার্ক প্রবলেম করছে এখনও। মানুষ হিসেবে এটা করছে, সব জায়গাতেই নেটওয়ার্ক প্রবলেম করছে। বিশ্বজিৎ রায়, খুব ভালো লাগলো, ধন্যবাদ। প্রভাত মুখার্জি লিখেছেন, প্রভাতদা বর্ণ ভাষা বড় প্রিয়। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক। হ্যাঁ, ওমর কায়সার দেখছেন প্রিয়জন। নাজমুন নাহার আমার আর এক বন্ধু। এত সুন্দর একটা শার্ট পরেছিস বন্ধু, অনেক ধন্যবাদ রে। কেমন আছো তুমি? নিশ্চয়ই ভালো আছো, নতুনভাবে ভালো আছো। ভালো থেকো, সময়টা কেটে যাক, এই দুঃসময়টা কেটে যাক, তারপরে আরও ভালো থেকো। আমাদের প্রিয় বন্ধু নাজমুন নাহার, যাকে আমরা টেনি বলে ডাকি, বিশ্ববিদ্যালয় জীবনের প্রিয় বন্ধু। হ্যাঁ, পড়ছিলাম প্রভাত গর্ধব যে একটি জাতিবাচক বিশেষ্য, এ নিয়ে কোনো দ্বিরুক্তি থাকার কথা নয়। তবে এটিকে কখন কোনো মানুষের বিশেষণ রূপে ব্যবহার করা হয়, তবে এটিকে যখন কোনো মানুষের বিশেষণ রূপে ব্যবহার করা হয়, তখন এই বিশেষ্যটির কিছুই করার থাকে না। কারণ এই বিশেষ্যটি নিরামিষভোজী, আর নিরামিষভোজীরা যে মূলত নিরীহ নয়, এটা নতুন করে বলার নয়। গর্ধবের সঙ্গে একসময় ধোপার এক নিবিড় যোগসূত্র ছিল। এখন এই মেট্রোপলিস থেকে ধোপারা বহু দূরে সরে গেছে। যেমন ধ্যানমগ্ন এই অধিকরণ তৎপুরুষটিও আমাদের সমাজ জীবন থেকে বহু দূরে অবস্থান করেছে। ধোপারা না থাকলে গর্ধবেরা কিভাবে থাকবে? তাদের কি কাজ দেওয়া যাবে? এই সমাধানটির উত্তর না জানার কারণে সম্ভবত এটিকে এখন বিশেষণ রূপে ব্যবহার করা হয়। কবিতাটা বেশ মজার। দাদার আর একটা কবিতা পড়ব আমি। এটাও সেই সাক্ষাৎকার সিরিজেরই সমস্ত কবিতা, 12 নম্বর সিরিজ। যদি নীল টুথপেস্টে দাঁত মাজা দিয়ে শুরু হয় একটি দিন, হাতের কবজিতে উঠে আসবে কালো স্ট্র্যাপের সাদা ঘড়ি। ঘড়ির চলমান 3টি কাঁটায় ধাতু বর্ণ,
ধাতুবর্ণ বলেই শব্দময়। তাহলে কি রঙের মধ্যেই আত্মগোপন করে থাকে শব্দ, নাকি শব্দেরও নিজস্ব কিছু রং থাকে? ফিলাডেলফিয়ার যে ঘণ্টাটি আছে, সেটি যখন শেষ বেজে উঠেছিল, তখন সেই ঘণ্টা ধ্বনি থেকে কী রং উঠে এসেছিল? মুক্তি এবং স্বাধীনতার। কী রং তা জানা যাবে কিভাবে? একটা স্বাধীন কাঠবেড়ালি আম গাছ থেকে লাফ দিয়ে পার্শ্ববর্তী সজনে ডালে, তখন সেই লাফানোর রং কি? ধরা যাক তা জলপাই সবুজ। আবার কাঠবিড়ালিটি যখন সজনে ডাল থেকে লাফিয়ে পড়বে, ঘন বাঁশ ঝাড়ে, তখন নিশ্চয়ই সেই লাফানোর রং জলপাই সবুজ থাকবে না, তা হবে জাফরানি হলুদ। আর লাল দাঁত মাজা দিয়ে দিনটি শুরু হলে হাতের কবজিতে উঠে আসবে সাদা স্ট্যাপের কালো ঘুম। তখন আর কাঠবিড়ালি লাফাবে না, লাফ দেবে একটি গিরগিটি। অসাধারণ দাদার এই কবিতাগুলো। দাদার কাছে এই কবিতা দিয়ে পাঠিয়েছেন এবং আমি পড়তে পেরেছি, এই জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রভাতার কবিতা ছিল এরকম। এখন আমি যার কবিতা পড়ব এবং সময়ও প্রায় আমার শেষ হয়ে আসছে। এবার আমি তো আজকে 5 জনের কবিতা পড়ব। কবি অমিতাভ মিত্র। অমিতাভ মিত্রর লেখালেখির জগৎ খুব বেশি দিনের নয়, তারপর উনি লিখে চলেছেন। ফেসবুকেই তার সাথে আমার পরিচয়। আমি তার কিছু কবিতা পড়ছি। উনি মূলত সম্ভবত উনি অনেক কিছুই লেখালেখির সাথে যুক্ত আছেন। এর মধ্যে উনি 12টি কবিতার বই এবং আনুমানিক 7,000 কবিতা লিখেছেন। প্রফেশনালি গান গেয়েছেন 18 বছর। একসময় পোর্ট্রেট ও স্কাল্পচার করতেন। কোনো সংগঠনের সাথে যুক্ত নাই, কলকাতায় বসবাস করেন। পড়ি, আমি কবি অমিতাভ মিত্রের কবিতা পড়ি। চড়ুই ভাতি। কবি অমিতাভ মিত্রের কবিতা চড়ুই ভাতি। রোগগ্রস্ত চড়ুইয়ের মতো খুঁটে খেতে হয় দিনগুলি। যেটুকু লাবণ্য মাখানো আছে শস্যের দানায়, জানি মাজরা পোকায় খেয়ে গেছে অন্তর। জানি সেই কবে শুরু হওয়া খরা গুনে রাখছে বাদবাকি বছর। জলসত্রে জমা হয় বিন্দু বিন্দু ঘাম। অভুক্ত কথাদের জন্য প্রতি রাতে থালা ভর্তি জ্যোৎস্না পাঠায় চাঁদ। নিদ্রাচ্ছন্ন চোখে স্বপ্নরা ভাঙা শালকিতে ঢেলে দেয় চোলাই। রোগাক্রান্ত চড়ুই গজল ভেবে শোনে সংকীর্তন। ইকির মিকির খেলতে খেলতে সে উঠোনে এঁকে দেয় নিশানা। কোকিলাকে বলে অন্তর্জালী যাত্রায় শুনিয়ে যেও বসন্তের নিদান। তারপর সূর্য প্রণাম সেরে আবার সে শুরু করে মুটে হয়ে তল্পি বওয়ার কাজ। তার পরের কবিতা, কবি অমিতাভ মিত্রের পরের কবিতা। কেটে যায় এক একটা অলস দিন, মুছে যায় কিছু বর্ণিল ছবি, কিছু বর্ণমালা। প্রাক্তনের সরিয়ে জায়গা করে নেয় আরও কিছু তরতাজা শপথ। সময় ফুরিয়ে গেলে একদিন এরাও হয়ে যাবে ভাবলে শিল। উজানে ভেসে আসা সম্পর্কটা ঘাটতে বাঁধতে ভুলে গেছে রশি। ভাটার টানে একদিন না জানিয়েই ফিরে যায় তারা, নামহীন অন্য কোথাও, অন্য কোনো ঘাটে। অসতর্কে ফেলে রেখে যাওয়া পদচিহ্নে জমা থাকে সোপার্জিত সুখ। ফিরে আসার আমন্ত্রণী আরতি স্বপ্ন দেখে জাদু কার্পেটের মুন্সিয়ানা। অমূল্য সময়ের বাগিচায় পৌঁছে দিতে চায় আলাদিন মন। টাপুর টুপুর সারা দুপুর শব্দদের সাথে চলে খুনসুটি।
দেওয়ালে লটকে থাকা ঈশ্বরের পা ছুতে চায় নেশাভঙ্গ হাত। ইচ্ছে হয় জাদু কার্পেটে চেপে পৌঁছে যায় ফেলে আসা সুরম্য সন্ধ্যায়। বাবারও হয়তো মন খারাপ হতো এমনভাবে। হ্যাঁ, অমিতাভ মিত্র আছি, অনেক ধন্যবাদ আপনাকে। মহুয়া দাস দিদি লিখেছেন, একজন কবি যখন কবিতা পাঠ করেন তার কণ্ঠে এক অপূর্ব মায়াময়তা এবং সততা কাজ করে। এ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। সেই মায়াময়তা ও সততা আপনার কণ্ঠে যেন 16 আনার জায়গায় 18 আনা। আবহাওয়া খুব সুন্দর, খুব ভালো লাগছে। এটা আমার প্রতি আপনার অনেক ভালোবাসার পক্ষপাত থেকে আপনার লেখা, সেটাই আর কি। মহাদি আমাকে অনেক ভালোবাসেন, আমিও মহাদিকে অনেক ভালোবাসি। হেনরি স্বপন, দারুণ লাগছে কবি। ধন্যবাদ কবি। মাহমুদ কামাল ভাই আছেন, ভালো লাগলো মাহমুদ কামাল ভাই। আপনারও অনেক প্রিয়জনের কবিতা পড়লাম মাহমুদ কামাল ভাই। আপনি কখন আসছেন জানি না, শুনে থাকলে আমার ভালো লাগবে আর কি। হেনরি স্বপন ভাইকে শুভেচ্ছা। ইসলাম রফিক, আছি গুরু, অনেক ধন্যবাদ। আপনি শেষ সময় আছি গুরু বলছেন আর কি। আমার মনে হয় যে আপনি প্রথম থেকে থাকলে আমার জন্য ভালো লাগে। যাই হোক, পড়ছিলাম অমিতাভ মিত্রের কবিতা। তার আরেকটি কবিতা পড়ছি, এক ব্যাগ স্বপ্ন। এক ব্যাগ স্বপ্ন ছিঁড়ে ফেলতে মন চায় রঙিন সুতোর লেচি, পুড়িয়ে দিলেই হলো অর্বাচীন অ্যালবাম। মস্তিষ্কের সাথে বোঝাপড়া করতে করতে রণক্লান্ত, ভালো লাগে না আর শব্দদের আদাব। এখন শুধু ইচ্ছে মাফিক খোয়াব দেখার নাটক। অপ্রাপ্তিগুলো ঘুমিয়ে আছে খাটিয়ায়, লকআউটের নোটিশ টাঙানো গেটে স্মরণীয় তাচ্ছিল্যের হাসি। হয়তো এখনই সেই সময়, মাত্র 3টে ইনসুলিনের অ্যাম্পুল আর বাছাই করা এক ব্যাগ দীর্ঘশ্বাস। পড়ছিলাম অমিতাভ মিত্রের কবিতা। তার আরেকটি কবিতা পড়ছি আমি। মানিক মাহমুদ দেখছেন, বিশ্বজিৎ রায় এখনও আছেন, হাসনাইন রাব্বি আছেন। হ্যাঁ, প্রবণতা, কবিতার নাম প্রবণতা, কবি অমিতাভ মিত্র। প্রবণতা রোজ এসে ডাকে, তফাৎ যাও বললেও শোনে না কথা। আগডুম বাগডুম কথা বলতে বলতে রোজ বিষিয়ে দেয় মন। দেখতে না চাইলেও মেলে ধরে ভারসাম্যহীন ছবি আর স্মৃতির বয়ান। ফুরসত পেলে এই যে একটু বিশ্রাম করব, তারও জোর রাখে না। কবর খুঁড়ে সে বার করে তামাদি বিক্রি বাটা। অপ্রাসঙ্গিক অনুদান নিয়ে তোলে আপত্তি, মেলে ধরে নিঃসঙ্গ সঙ্গমের চালচিত্র। আর সওয়াল জবাবে বিলম্বিত হয় ঘুম। অকাট্য যুক্তিতে হেরে গেলেই সে এগিয়ে দেয় প্রস্তাব। মুখোশ থেকে খসে পড়া দীনতাগুলো আগলিয়ে নাকচ করি মুক্তি। সপাটে বলতে হয়, এখনও যে ঢের দিন গুনি যেতে হবে মাসুর। এই ছিল আসলে ব্যাপার। হলো কি, আমি যাদের কাছে কবিতা চাই তারা যদি আমাকে সফট কপি দেন, আমার পড়তেও সুবিধা হয়। অনেক সময় স্ক্যান করা কপিগুলো পড়তে আমার খুব কষ্ট হয়, খুব অস্পষ্ট থাকে। কবিতাগুলো খুবই ভালো, পড়ার লোভও সামলাতে পারি না, কিন্তু খুব কষ্ট করে পড়তে যে অনেক সময় একটা ব্রেক হয়ে যায়, একটা ছন্দ পতনও ঘটে যায়। তো আমি যাদের কাছে কবিতা চাই তাদের কাছে আসলে আমি সফট কপি চাই, এবং পরবর্তীতেও যারা দিবেন তাদের কাছেও অনুরোধ যে আপনারা সফট কপি পাঠাবেন, তাহলে পড়তে সুবিধা হয়। বই থেকে অথবা সফট কপি পড়তে যতখানি সুবিধা হয়, ঠিক ততখানিকই অসুবিধা হয় যদি স্ক্যান করা কপি পাঠান। তা আমার মনে হয় যে পরবর্তীতে আমি আবারও কবিতা নিয়ে আসব, অবশ্যই, যদি বেঁচে থাকি। এই লাগলো জানি না, আমার ভালো লেগেছে।
কবিদের কবিতা পড়তে পেরেছি, প্রিয় কবিদের সান্নিধ্য পেয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আপনারা আমার সামনেই বসে আছেন। এই এই অনুভবটা আমার ভালো লাগা, এই অনুভবের সময়টা আমার ভালো লাগা। আর আশাবাদী তো, অবশ্যই আশাবাদী যে আমরা একটা সুদিন ফিরে পাবই। তবে জানি না আমার শঙ্কা মানুষের এই ছল চাতুরির যে প্রবণতাটা, সেটা কোনো দিন থামবে কিনা জানি না। মানুষ এখনও মুনাফাখোর হিসেবে, ঘুষখোর হিসাবে, বা চোর হিসাবে, দুর্বৃত্ত হিসাবে, ধর্ষক হিসাবে এখনও নিয়ত আছে। সুতরাং এই পৃথিবী সুস্থ হলেও মানুষ সবাই যে সুস্থ হবে সেটাও আমার কাছে মনে হয় না। তবে অন্তত যারা শিল্প সাহিত্য চর্চার সাথে যুক্ত আছেন, তাদের অনুভব নিশ্চয়ই একটু নাড়িয়ে যাবে। তারা অন্তত তাদের নিজের লেখার ব্যাপারে তাদের সততাকে তুলে ধরবেন, এই প্রত্যাশা রাখছি। পৃথিবী আবার সুস্থ হয়ে উঠুক, এই প্রত্যাশা করে সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভটি আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।